দর্শক, ক্ষমতার দম্ভ, শত শত কোটি টাকার অবৈধ সাম্রাজ্য আর শেষমেশ আন্তর্জাতিক আইনের চোখে ধুলো দেওয়ার এক অবিশ্বাস্য নাটক। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্দান্ত প্রতাপশালী সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবার দুবাইয়ে বসে এমন এক আইনি চাল চেলেছেন যা শুনে তাবর তাবর আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদেরও রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। ইন্টারপোলের রেড নোটিশের জালে আটকা পড়ার পর যখন বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ঘটে গেল এক অভাবনীয় ক্লাইম্যাক্স। দেশে ফেরা ঠেকাতে বেনজির নিজের বিরুদ্ধে একটি ভুয়া মামলা দায়ের করিয়ে পুরো এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ প্রক্রিয়াকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেন। যে কোনো উপায়েই হোক বাংলাদেশের মাটিতে আর পা না রাখাটাই এখন তার একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্য হাসিল করতে তিনি ব্যবহার করেছেন আন্তর্জাতিক আইনের এক ভয়ঙ্কর লুপহোল বা ফাঁকফোকর। কি সেই ফাঁদ? কিভাবে নিজের একজন ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে নিজেরই বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা করালেন তিনি, আর এই কৌশলের ফলে তাকে দেশে ফিরিয়ে আনার সরকারি সমস্ত চেষ্টাই কি তবে মাঠে মারা যেতে বসেছে? দর্শক, দেশ নিউজ 24 এর আজকের এই এক্সক্লুসিভ আয়োজনে আমরা আন্তর্জাতিক আইনের এই জটিল মারপ্যাচ এবং দুবাইয়ের বিচার ব্যবস্থার খুঁটিনাটি একদম সহজ ভাষায় ডিকোড করব। পুরো বিষয়টি জানলে আপনি অবাক হবেন যে অপরাধীরা নিজেদের বাঁচাতে আইনের অপব্যবহার করতে ঠিক কতটা মরিয়া হতে পারে। গত 12 জুন ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশের হাতে আটক হন পুলিশের সাবেক এই আইজিপি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মগোপনে থাকা বেনজির আহমেদ খুব ভালো করেই জানেন, তাকে যদি একবার বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হয় তবে দুর্নীতির পাহাড় সম মামলা এবং শাপলা চত্বরের মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকে চরম আইনি শাস্তির মুখোমুখি হতে হবে। দেশে তার বিশাল সাম্রাজ্য, রিসোর্ট থেকে শুরু করে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এখন বয়জাপ্ত। এই অবস্থায় বাংলাদেশে ফেরা তার জন্য আক্ষরিক অর্থেই এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। অন্যদিকে বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ কূটনৈতিক এবং আইনি চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্ধারিত 30 দিনের মধ্যেই সমস্ত আইনি নথিপত্র, মামলার এজাহার এবং আদালতের আদেশ আমিরাত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। যখন মনে হচ্ছিল বেনজিরকে দেশে ফেরানো এখন শুধুই সময়ের ব্যাপার, ঠিক তখনই তরুপের তাসটি চাললেন সেই ধুরন্ধর সাবেক পুলিশ কর্মকর্তা। দুবাইয়ের আন্তর্জাতিক সূত্র এবং ব্যবসায়িক মহলের তথ্য অনুযায়ী দেশে ফেরানো ঠেকাতে বেনজির আহমেদ তার অত্যন্ত ঘনিষ্ঠ এক সহযোগীকে দিয়ে স্থানীয় দুবাই আদালতে নিজের বিরুদ্ধে একটি দেওয়ানি বা ব্যক্তিগত আর্থিক লেনদেন সংক্রান্ত মামলা দায়ের করিয়েছেন। এখন সাধারণ দর্শকের মনে একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন জাগতে পারে, একজন মানুষ কেন নিজে থেকে নিজের ঘাড়ে মামলার বোঝা চাপাবেন? এতে তো তার বিপদ আরও বাড়ার কথা। কিন্তু না দর্শক, আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এটি বিপদ নয়, বরং নিজেকে বাঁচানোর এক চরম মাস্টার স্ট্রোক। দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের আইনি ব্যবস্থাপনা অনুযায়ী যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় আদালতে কোনো আর্থিক দেওয়ানি বা সম্পত্তির বিরোধ সংক্রান্ত মামলা চলমান থাকে, তবে সেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে অন্য কোনো দেশের কাছে প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন করা যায় না। অর্থাৎ স্থানীয় পাওনাদার বা অভিযোগকারীর পাওনা বুঝিয়ে না দেয়া পর্যন্ত দুবাই সরকার ওই আসামিকে দেশ ছাড়ার অনুমতি দেবে না। বেনজির আহমেদ ঠিক এই আইনি সুযোগটিকে নিখুঁতভাবে কাজে লাগিয়েছেন। তিনি তার নিজের লোক বা বন্ধুকে দিয়ে আদালতে অভিযোগ দায়ের করিয়েছেন যে বেনজির তাকে বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। এখন দুবাইয়ের আদালত বলবে, আগে আমাদের দেশের এই ব্যবসায়িক বিরোধের মীমাংসা হোক, তারপর তাকে বাংলাদেশে পাঠানোর বিষয়টি বিবেচনা করা হবে। দেওয়ানি মামলাগুলো বছরের পর বছর ধরে চলতেই থাকে, আর এই দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়েই বেনজির মূলত তার দেশে ফেরাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছেন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে আন্ডারওয়ার্ল্ডে বা হোয়াইট কলার ক্রিমিনালদের কাছে এই কৌশলটি জুডিশিয়াল শিল্ডিং বা বিচারিক সুরক্ষা বর্ম হিসেবে পরিচিত। যখন বড় বড় দুর্নীতিবাজরা অন্য কোনো দেশে ধরা পড়েন, তখন তারা স্থানীয় আদালতে এমন ভুয়া পিটিশন দায়ের করেন, এর মাধ্যমে তারা মূলত 3টি জিনিস হাসিল করেন: গ্রেফতারের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ করে সময়ক্ষেপণ করা, প্রত্যর্পণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত জামিনে থেকে বিলাসবহুল জীবনযাপন করা এবং অন্য দেশে রাজনৈতিক আশ্রয়ে পালানোর জন্য আইনি সময় বের করা। বেনজির আহমেদ যেহেতু তার জীবনের একটি বড় সময় পুলিশের শীর্ষ পদে কাটিয়েছেন, তাই আইনের এই ফাঁকফোকরগুলো তার চেয়ে ভালো খুব কম মানুষই বোঝেন। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যম যখন বেনজির আহমেদের আইনি টিমের সাথে যোগাযোগ করে, তখন তারা সুকৌশলে ভুয়া মামলার বিষয়টি অস্বীকার করেন।
কারণ কোনো আইনজীবী প্রকাশ্যে স্বীকার করবেন না যে তার মক্কেল আদালতকে বিভ্রান্ত করতে সাজানো মামলা করেছেন। যদি দুবাইয়ের আদালত কোনোভাবে বুঝতে পারে যে এটি একটি ফেক লিটিগেশন বা বেনজির আহমেদকে উল্টো আদালত অবমাননার দায়ে চরম শাস্তির মুখে পড়তে হবে। বেনজিরের এই আইনি চালের পর বাংলাদেশ সরকারের সামনে এখন বড় ধরনের চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকারকে এখন দুবাইয়ের আদালতের সামনে অকাট্য প্রমাণ হাজির করতে হবে যে বেনজির আহমেদের বিরুদ্ধে দুবাইয়ে দায়ের হওয়া ওই আর্থিক মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং এক্সট্রাডিশন এড়ানোর একটি কূটকৌশল মাত্র। যদি বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক আইনজীবীরা সফলভাবে এই ফেক লিটিগেশনের মুখোশ উন্মোচন করতে পারেন, কেবল তখনই দুবাই আদালত এই স্থানীয় মামলাটি বাতিল করে দিয়ে বেনজিরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিতে পারে। তবে এটি হতে যাচ্ছে এক অত্যন্ত দীর্ঘ এবং স্নায়ুক্ষয়ী আইনি লড়াই। কারণ দর্শক, দুবাইয়ে এই আইনি লড়াই মোটেও সস্তা কোনো বিষয় নয়। আন্তর্জাতিক গণমাধ্যম এবং আইনি বিশেষজ্ঞদের মতে বেনজির আহমেদ এই ভুয়া মামলাটি চালাতে এবং নিজেকে রক্ষা করার জন্য দুবাইয়ে একেবারে প্রথম সারির এবং অত্যন্ত ব্যয়বহুল ল ফার্মেসিগুলোকে নিয়োগ দিয়েছেন। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো যে বিপুল পরিমাণ অর্থ তিনি দেশের সাধারণ মানুষের ঘাম ছড়ানো খড়ের টাকা থেকে লুটপাট করেছে বলে অভিযোগ রয়েছে। আজ সেই অবৈধ টাকার পাহাড়ি তাকে বিদেশের মাটিতে আইনি সুরক্ষা কিনে দিচ্ছে। অন্যদিকে বাংলাদেশ সরকারকেও এখন নিজেদের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ করতে হচ্ছে। এটি কেবল একটি আইনি লড়াই নয়, বরং এটি হলো দুর্নীতির কালো টাকার কাছে একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের এক চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ। কূটনৈতিক মহলের মতে শুধু আইনি লড়াই দিয়েই এই জটিলতার নিরসন সম্ভব নয়। সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ এবং ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, সেই কূটনৈতিক চ্যানেলকেও এখন সর্বোচ্চ মাত্রায় কাজে লাগাতে হবে। দুবাই সরকারকে বোঝাতে হবে যে এমন একজন দাগী এবং আন্তর্জাতিকভাবে ওয়ান্টেড অপরাধীকে আইনি ফাঁকফোকর দিয়ে আশ্রয় দিলে তা আমিরাতের নিজস্ব বিচার ব্যবস্থার স্বচ্ছতাকেও বিশ্ব দরবারে প্রশ্নবিদ্ধ করবে। দর্শক, রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, আইন হলো মাকড়সার জালের মতো, ছোট পোকারা এতে আটকে যায় আর বড় পোকারা এটি ছিঁড়ে বেরিয়ে যায়। বেনজির আহমেদ আজীবন বাংলাদেশের আইনকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছিলেন। আজ যখন তিনি নিজেই আইনের জালে আটকা পড়েছেন, তখন সেই জাল ছিঁড়ে বের হবার জন্য বিদেশের মাটিতে আরেক আইনি জালিয়াতির আশ্রয় নিচ্ছেন। একজন সাবেক আইজিপি, যার দায়িত্ব ছিল দেশের আইন রক্ষা করা, তিনি আজ নিজেকে বাঁচাতে ভুয়া মামলার নাটক সাজাচ্ছেন। এর চেয়ে বড় নৈতিক স্খলন আর কি হতে পারে? প্রিয় দর্শক, নিজের বিরুদ্ধে নিজেই মামলা করে বেনজির আহমেদ যে ধূর্ততার পরিচয় দিয়েছেন, তার সাথে কি আসলে বাংলাদেশের সরকার আইনি লড়াইয়ে পেরে উঠবে? পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার অত্যন্ত সুনিশ্চিত মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং রাজনীতি ও আইনের এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, দেশ নিউজ 24 এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।